নমস্কার বন্ধুরা, গ্রিন ফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি মরিচের বীজ থেকে চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি দেখিয়েছি। এই ভিডিওটিতে মরিচের বীজ বপন থেকে ফল সংগ্রহকালীন যাবতীয় পরিচর্যা তুলে ধরেছি। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তবে চলুন বন্ধুরা, শুরু থেকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, মরিচের বীজ থেকে চারা তৈরি করতে আমি এখানে গাছ থেকে দুটো পাকা মরিচ সংগ্রহ করেছি। এক্ষেত্রে গাছ পাকা মরিচ থেকে চারা জার্মিনেশনের রেট খুব বেশি। আমি এই দুটো মরিচ থেকে চারা তৈরি করব। প্রথমে আমি মরিচ দুটো টুকরো করে ভেতরের বীজগুলোকে বের করে নেব। তবে এই সময় হাতে প্লাস্টিকের গ্লাভস ব্যবহার করতে পারেন, অথবা গ্লাভস না থাকলে খুব সাবধানে বের করে নেবেন। আমি এখানে যে মরিচটি নিয়েছি তার নাম বোম্বাই মরিচ, যা খুবই ঝাল একটি মরিচ। এই মরিচটি খালি হাতে বেশিক্ষণ ধরাধরি করলে আঙুলগুলো জ্বলতে পারে, তাই বীজগুলো খুব দ্রুত বের করে নেবার পর আমি সাবান দিয়ে দ্রুত হাত ধুয়ে নিয়েছি। এরপর এই বীজগুলোকে পূর্ণ রোদে একদিন শুকিয়ে নিতে হবে। আমি বীজগুলোকে একদিন শুকিয়ে নিয়েছি। এখন এই বীজগুলোকে জার্মিনেশন করতে একটি মিশ্র পটিং মিডিয়া ব্যবহার করেছি। এখানে আছে 50% কোকোপিট, 20% পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং 30% পরিমাণ নিয়েছি দোআঁশ মাটি। এখন এই মিডিয়াটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াটি ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন এই টবটিতে আমি চারাগুলোকে গ্রো করব, তাই সমগ্র মাটিটা এই টবে ভরে নেব এবং মাটিটা ভরে নিয়ে সমগ্র বীজগুলোকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দেব। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, মরিচ বীজ থেকে চারা তৈরি করতে আমি যে পটিং মিডিয়া ব্যবহার করেছি সেই অনুরূপ মিডিয়া তৈরি করলে জার্মিনেশনের রেট 70 থেকে 80% হবে। তাই বাজার থেকে অধিক দাম দিয়ে সচরাচর সার্টিফাইড মরিচের বীজ কিনে তা থেকে চারা তৈরি করার কোনো প্রয়োজন নেই। সঠিক পদ্ধতিতে বীজ গ্রো করলে যে কোনো বীজ থেকেই খুব দ্রুত ও উন্নত আর সফল চারা গাছ যে পাওয়া যায় তা আজকের এই ভিডিওটিতে অবশ্যই দেখতে পারবেন। সমগ্র বীজগুলোকে ছড়িয়ে বসানোর পর এর উপর আমি এখন নারকেলের ছোবড়া দিয়ে দিয়েছি, যাতে অতিরিক্ত সূর্যালোক থেকে বীজগুলো রক্ষা পায়, এবং এরপর এটিকে একটি হালকা রৌদ্রচ্ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এখন 10 দিন পর দেখুন, কয়েকটি বীজ থেকে চারা অঙ্কুরিত হয়েছে। এখন আমি অঙ্কুরিত চারাগুলোতে সামান্য জল প্রয়োগ করে দিচ্ছি। আপনারাও ঠিক একই কাজ করবেন প্রতি 7 থেকে 10 দিনের ব্যবধানে, অর্থাৎ প্রতি 7 থেকে 10 দিনের ব্যবধানে একবার করে জল প্রয়োগ করে নেবেন। তবে মাটিটা আর্দ্রতা থাকবে, কিন্তু অতিরিক্ত জল প্রয়োগ করা যাবে না। মাটিটা শুকিয়ে আসলেই তবেই জল প্রয়োগ করতে হবে। এরপর বন্ধুরা, আবারও চলে এসেছি 15 দিন পর। দেখুন, টব ভর্তি হয়ে মরিচের বীজগুলো জার্মিনেশন হয়েছে এবং দুটো করে পাতাও বের হয়েছে। বন্ধুরা, যখন চারাগুলো ঠিক এই পর্যায়ে আসবে তখন গাছগুলোকে একটু এক্সট্রা ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে, যাতে চারাগুলো দুর্বল না হয় এবং প্রতিটি চারা যেন মোটা হয়। এক্ষেত্রে আমি এখন 10 গ্রাম পরিমাণ DAP সার প্রয়োগ করে দিচ্ছি। টবের সর্বত্র এই সারটিকে ছিটিয়ে দেবার পর এখন আবারও একবার জল দিয়ে টবটিকে ভিজিয়ে দিচ্ছি। এভাবে আবারও রেখে দিয়েছি এবং আবারও আপনাদের সামনে 40 দিন পর আপডেট নিয়ে এসেছি। দেখুন চারাগুলো কতটা বড় হয়েছে। এছাড়াও প্রতিটি চারার কাণ্ড
খুব মোটা হয়েছে। এখন এই চারাগুলোকে তুলে এক একটি করে অন্য একটি প্লাস্টিকের পলিব্যাগে রোপণ করব। তবে এই চারাগুলো তুলতে প্রথমে টব ভর্তি করে জল দেব। এরপর একটি ছুরির সাহায্যে ঠিক এভাবে তুলে নেব। এভাবে তুললে কোনো চারার শিকড় কাটা পড়বে না এবং এটি চাক ধরে উঠে আসবে। এখন এভাবে করে একটি একটি চারা বের করে নেব। আমি সমগ্র চারাগুলোকে একটি একটি করে আলতা করে বের করে নেবার পর এখন চারা গাছগুলোকে কিছুদিন প্লাস্টিকের পলিব্যাগে বড় করব। আর এই পলিব্যাগের মাটি প্রস্তুতিতে ব্যবহার করেছি 40% মাটি, 30% কোকোপিট আর 30% ভার্মি কম্পোস্ট এবং এরই সাথে নিয়েছি 10 গ্রাম ফাঙ্গিসাইড। এরপর মাটিটি আমি একটি একটি পলিব্যাগে ভরে দিয়েছি আর গাছটি রোপণ করে পর্যাপ্ত জল দিয়েছি। দেখুন, সমগ্র গাছগুলো আমি এভাবে রোপণ করে দিয়েছি। এই চারা গাছগুলো এইখানে থাকবে বেশ কিছুটা বড় হওয়া পর্যন্ত। কিছুটা বড় হলে আমি ফাইনাল পাত্রে পুনরায় রোপণ করে দেব। এখন আবারও ফিরে এসেছি 70 দিন পর। সমগ্র পাতাগুলোতে 2-3টি পাতা হলে এখন অবশ্যই যেটি করণীয় তা হলো প্রতিটি গাছের আগাটিকে ট্রিপিং করে দেওয়া। এভাবে ট্রিপিং দ্বারা গাছটিতে 3 থেকে 4টি করে ডাল হবে এবং গাছের ক্যানোপি যত বেশি হবে তত গাছটির ফল ধরার সংখ্যাও বেশি হবে। বন্ধুরা, আমি এভাবে ট্রিপিং করার পর চারা গাছগুলো এই স্থানে রেখে দিয়েছি ও 10 দিন পর একবার কেবলমাত্র তরল জৈব সার প্রয়োগ করেছি। তরল জৈব সার হিসেবে কলার খোসা, সর্ষের খোল ও সবজির খোসা এই 3 ঘরোয়া সারকে জলে ভিজিয়ে 10 দিন পর পর অল্টারনেটভাবে গাছের গুঁড়িতে প্রয়োগ করেছি। এরপর 90 দিন বা 3 মাসের আপডেটটি দেখুন। প্রতিটি গাছে মরিচ ধরেছে এবং সাথে অসংখ্য ফুলের সম্ভার হয়েছে। এখন আমি এখানে কিছু সার প্রয়োগ করব যাতে মরিচগুলো বেশ বড় হয় আর গাছে আরও অধিক ফুল ধরে। তাই এখানে আমি কেবলমাত্র পটাশিয়াম এর সাথে সামান্য রেগুলার নাইট্রোজেন সার ব্যবহার করব। এই পাতা পচা সারে সামান্য নাইট্রোজেন থাকে। এরপর এর সাথে 30 গ্রাম পরিমাণ বোরন সার ও 30 গ্রাম পরিমাণ জিঙ্ক সার ব্যবহার করেছি এবং 4 চামচ পরিমাণ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই সারটি ব্যবহার করেছি। এখন প্রতিটি গাছে এই সারগুলো প্রয়োগ করে দিচ্ছি। সমগ্র গাছগুলোতে সারগুলো প্রয়োগ করে নেবার পর এখন আমি একটি ভিটামিন প্রয়োগ করব এবং এরই সাথে একটি মাকড়নাশক বিষ প্রয়োগ করব। ভিটামিন হিসাবে 1 লিটার জলে এই এগ্রোমিন গোল্ড ব্যবহার করছি। এই ভিটামিনটিও গাছে অধিক ফুল আনতে সাহায্য করবে ও ফল ঝরা রোধ করবে। আর সমপরিমাণ মাকড়নাশক হিসাবে আমি ওমাইট ব্যবহার করছি। এখন বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে সমগ্র গাছগুলোতে ভালো করে ভিজিয়ে দেব এবং অবশ্যই সকাল বা বিকেলে রৌদ্রের অতিরিক্ত তেজ কম থাকলে তবেই এই স্প্রেটি করতে হবে। এরপর বন্ধুরা এভাবে আবারও 25 দিন রেখে দিয়েছি আর 25 দিন পর গাছে দেখুন মরিচগুলো পাকতে শুরু করেছে এবং এরই সাথে অধিক মরিচ ধরেছে। এখন আমি গাছ থেকে সমগ্র পাকা মরিচগুলোকে পেরে নেব। বন্ধুরা, এভাবে নিজের হাতে মরিচ চাষ করে সেই মরিচ আবার গাছ থেকে নিজের হাতে পাড়ার অনুভূতিটি অত্যন্ত চিত্তাকর্ষক। তাই আপনারাও আমার মতন একইভাবে ঠিক আমার দেখানো পদ্ধতি ব্যবহার করে টবে অথবা মাটিতে মরিচ চাষ করুন। দেখবেন দুটো মরিচ থেকেই 4-5 মাসে অসংখ্য গাছ হয়ে তাতে অসংখ্য মরিচ সারা বছর সংগ্রহ করতে পারবেন। দেখুন, আমি প্রথম পর্যায়ে গাছ থেকে এতগুলো পাকা মরিচ সংগ্রহ করেছি এবং এখনও গাছে সবুজ কাঁচা মরিচ
ও এরই সাথে ফুলও আছে। আমি এখন বেশ কিছুদিন পরপরই গাছ থেকে মরিচ সংগ্রহ করব। তবে এখন আমি এই গাছগুলোকে ফাইনাল প্লেসে রোপণ করব। আমি 15টি চারার জন্য 15টি বস্তায় এই গাছগুলোকে রোপণ করে দেব। বস্তা ভর্তি করেছি সমপরিমাণ গোবর সার ও মাটি দিয়ে। এখন গাছগুলো রোপণ করে দিয়েছি। এই গাছগুলো এখন এই স্থানে থাকবে এবং প্রতি মাসে একবার করে গোবর সার প্রয়োগ করব। আর একবার করে মাকড়নাশক ও পাতা কুঁকড়ানোর সমস্যা দূর করতে ইমিডাক্লোরোপিড 17.8% SL ব্যবহার করব। আপনারা ইমিডাক্লোরোপিডের ব্যবহার না করলে এর পরিবর্তে নিম কীটনাশক ব্যবহার করতে পারেন, সেটি জৈবিক পদ্ধতিতে। তবে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।